অনেক বেশি বলেছ। এবার দাও দেখি কি এনেছো। প্রিয়া খুশিতে গদগদ। আয়ানের হাতে দুটো আপেল আর দুটো আম এগিয়ে দিল। আয়ান মুচকি হেসে খেতে শুরু করলো। এক পর্যায়ে সূর্য মামা ডুবে যাওয়ার সময় নেমে এলো। আজ রাতটা এখানেই কাটাতে হবে। এত দূরের পথ একদিনেও তো শেষ করা সম্ভব নয়, তাও আবার হেঁটে। এক পর্যায়ে রাত নেমে এলো। খোলা মাঠে আয়ান প্রিয়ার কোলে শুয়ে আছে, আর প্রিয়া বসে আয়ানের মাথায় হাত বুলাচ্ছে। চাঁদের আলোয় আয়ান আর প্রিয়াকে ঘিরে রেখেছে, আর চারপাশে জোনাকি পোকা তো আছেই। প্রিয়ার এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। প্রিয়া আয়ানকে সারা জীবনের পাশে পেলে আর কিচ্ছু চাই না। প্রিয়া চায় আয়ান প্রতিটা মুহূর্ত প্রিয়ার সাথে থাকুক। না চাইতেও প্রিয়া আয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এর পরিণতি কি হবে? আয়ান কি আদৌ প্রিয়াকে ভালোবাসে, নাকি দয়া দেখাচ্ছে? অনেক না প্রিয়া, তোর দুর্বল হলে চলবে না। আর জেঠিমণি কি ভাববে? তোরা কি আমায় মেনে নেবে? তারা কি আমায় মেনে নেবে? আর না মেনে নিলে তো আমার আয়ানকে হারাতে হবে। ভেবেই দুচোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা আয়ানের মুখে পড়তেই ধরফড়িয়ে উঠে বসলো। এ কি প্রিয়া, তুমি কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? প্রিয়ার দুগাল আলতো করে ধরে, আচ্ছা, একটা প্রশ্ন করব? চোখ মুছে আয়ান ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, তুমি কি ভাবছো আমি সেটা জানি। ভাবছো আমি তোমাকে দয়া দেখাচ্ছি, তাই তো? কেন বোঝো না ভালোবাসি? হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। সেই ছোট থেকে ভালোবাসি, আর কে কি মানলো না কি মানলো না তাতে আমার যায় আসে না। এবার বুঝতে পেরেছেন আমার বাবুর আম্মু? প্রিয়ার দুই কাঁধ ধরে। প্রিয়া হেসে আয়ানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমিও আপনাকে ভালোবাসি। ও তাই নাকি? তাহলে একটা চুমু খেতেই হয়। প্রিয়ার দিকে এগিয়ে গিয়ে, একদমই না বলছি, কাছে আসলেই কামড়ে দিব। আয়ান ফট করে প্রিয়াকে কোলে নিয়ে নিল আর বলতে লাগলো, আগে তাঁবুর ভিতরে এসো, তারপর দেখব কে কাকে কামড়ায়। এই বলে তাঁবুর ভিতরে চলে গেল। এদিকে প্রিয়া ছটফট করতে লাগলো। এদিকে রুষা দৌড়ে দৌড়ে গান গেয়ে সিঁড়ি ভেঙে নেমে সোফায় গিয়ে বসলো। তখনই রেহেনা বেগম রুষার হাতে একটা ছেলের ছবি তুলে দিল। দেখো তোমার ছেলেকে পছন্দ হয় কিনা, পছন্দ হলেই এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করব। রুষা একবার মারুফের দিকে তাকিয়ে আবার রেহেনা বেগমের দিকে তাকালো। এদিকে মারুফ মনের শান্তিতে ফোন টিপতে লাগলো। রুষা তাই মারুফকে জেলাস ফিল করানোর জন্য বলে উঠল, ওয়াও, দারুণ তো, ছেলেটা আমার ভালোই লাগলো। রেহেনা বেগম আলহামদুলিল্লাহ বলে বাইরে চলে গেল। এদিকে মারুফ বলে উঠল, কংগ্রাচুলেশন, বিয়ে এবার কনফার্ম। যাক, অবশেষে একটা বিয়ে তো অন্তত খেতে পারবো। আপনার মাথা খারাপ নাকি? ভাইয়া না আসলে বিয়েতেও দূর, এঙ্গেজমেন্টও হবে না। তখনই রেহেনা বেগম হাসি মুখে ফিরে এসে রুষাকে কিছু গয়নাগাটি দিতে লাগলো। আম্মু, এসব কি? এগুলো কেন আমাকে দিচ্ছ? কেন আবার? কালকে এসব পরে রেডি থাকিস, কাল সন্ধ্যায় তোর এঙ্গেজমেন্ট। মানে এত তাড়াতাড়ি? ভাইয়া না আসলে কিভাবে? আর ভাইয়াকে না জানিয়ে? ওই তো একটু আগে তোর ভাইয়ের সাথে কথা হলো মারুফের ফোন দিয়ে। তোর ভাইয়ের ছেলেটাকে চেনে আর পারমিশন দিয়েছে, যদি তোর পছন্দ হয় তাহলেই তোর ভাইয়া বললো এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করতে। মানে এত কিছু কখন হলো? আর একটু আগে আমি মজা করে বলেছি ওসব, একটুও ভালো লাগেনি ওই ছেলেকে, তাই তো সব মজা করে বলেছে। আম্মু বিশ্বাস করো। সাথে সাথে রেহেনা বেগম চর মেরে দিল। বিয়ের সাথে নিয়ে কিসের মজা? সব কিছুতেই মজা চলে না। আর মজা করছো সেটা আমি বলবি তো? তাহলে আমি ফোন করে তোমার এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করতাম না। এখন আমি কোন মুখে ওদের বলবো যে ভাইজান বিয়ে নিয়ে আমি মজা করেছি, কিছু মনে করবেন না? এখন এটা বলবো তাই তো? যাই হোক, একবার যখন কথা দিয়ে ফেলেছি তাহলে আমি আর এটা ভাঙতে পারবো না। কালকে তৈরি থেকো। এই বলে গট গট করে রেহেনা বেগম উপরে চলে গেল। এদিকে রুষা ছল ছল দৃষ্টিতে মারুফের দিকে তাকালো। কি থেকে কি হয়ে গেল? থুর, এখন নিজের চুল নিজের চিনতে ইচ্ছে করছে। রুষা মারুফে কিছু বলতে যাবে তার আগেই মারুফ ফট করে উঠে দাঁড়ালো আর কিছু না বলে রুমে চলে গেল। এদিকে প্রিয়া চেক করে দেখলো আয়ান ঘুমিয়েছে কিনা। তারপর আস্তে আস্তে আয়ানকে জড়িয়ে ধরলো। তখনই আয়ান সজোরে হেসে দিল। এদিকে প্রিয়া লাফিয়ে উঠল।
প্রতিদিন তুমি আমায় চুরি করে জড়িয়ে ধরো ভেবেছো আমি টের পাই না? প্রিয়া লজ্জায় নুয়ে যাচ্ছে, এভাবে ধরা হবে বুঝতেই পারেনি। হয়েছে, আর লজ্জায় মরে যেতে হবে না, কাল সকাল সকাল বেরোতে হবে। এই বলে প্রিয়াকে একটানে আয়নের বুকের সাথে চেপে ধরলো। হে আল্লাহ, যেভাবে চেপে ধরেছেন আমার দম বন্ধ হয়ে আসছে। আয়নকে চিমটি মেরে একদম চুপ হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। প্রিয়াকে আলতো করে চেপে ধরে। কিন্তু ওদিকে রুষার এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে, আমরা যাব না? পড়ো, যাব। এখন চুপ করো আর তাড়াতাড়ি ঘুমাও। প্রিয়ার ঠোঁটে আঙুল রেখে আয়নের কথায় প্রিয়ার চোখ বন্ধ করে ফেললো। এদিকে ছাদে দাঁড়িয়ে রুষা বারবার মারুফকে মেসেজ দিচ্ছে ছাদে আসার জন্য, কিন্তু মারুফ সিন করে কোনো রিপ্লাই দিচ্ছে না। রুষা এবার লাস্ট মেসেজ দিল। আপনি কি ছাদে আসবেন নাকি আমি ছাদ থেকে লাফ দিব? এবার মারুফ রিপ্লাই দিল। কি সমস্যা? কিছুদিন পর অন্যজনের বউ হবেন, মাঝরাতে পরপুরুষকে ডাকেন, এটা কোনো অভদ্রতা? প্লিজ একবার ছাদে আসেন, তারপর না হয় চলে যাবেন। আপনার সাথে আমার কথা আছে, একবার আসুন প্লিজ। ওকে, আসছি। রুষা চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তখনই মারুফের আগমন। যেন মারুফ অনেক আগেই এখানে দাঁড়িয়ে ছিল যাতে রুষার কোনো ক্ষতি না হয়। রুষা দৌড়ে গিয়ে মারুফকে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মারুফ রুষার মাথায় হাত বুলাতে চাইলেও আবার হাত নামিয়ে ফেলে। তারপর মারুফ রুষাকে নিজের থেকে ছাড়িয়ে বলতে লাগলো, এসব কি করছেন? পরপুরুষকে জড়িয়ে ধরতে নেই জানেন না? আর কি বলবেন তাড়াতাড়ি বলুন। আপনি আমার সাথে এমন করছেন কেন মারুফ? আপনার অবহেলা যে আমি সইতে পারছি না। আমি এই বিয়েটা করতে পারবো না। আমার অবহেলা সহ্য করার কি আছে বুঝতে পারছি না। কে হই আমি আপনার? আর বিয়ে করা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কেন বুঝো না ভালোবাসি? আমি তোমাকে ভালোবাসি মারুফ, তুমিও তো আমায় ভালোবাসো। আমি জানি তোমারও খুব কষ্ট হচ্ছে। এসব কথা আর এখন কোনো মূল্য নেই রুষা, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আপনার এনগেজমেন্ট ঠিক হয়েছে। অন্যদিকে মুখ ফিরিয়ে, মারুফ আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এসব বলিনি। ছোট্ট একটা কথায় এমন হয়ে যাবে ভাবলে আমি কখনো বলতাম না। মারুফ চলুন না, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। এনাফ মিস রুষা চৌধুরী, আপনি ভাবলেন কিভাবে আমি আপনার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করব? আয়ান আমার বন্ধু, ও আমায় বিশ্বাস করে। আপনাদের দায়িত্ব আমার উপর দিয়েছে আর আমি কি না? ছি, ওইসব বেইমানি আমার দ্বারা হবে না, সরি। আর আপনাকে কেউ জোর করে নি বিয়ে করতে, তাহলে তখন আপনিই তো রাজি হয়েছিলেন। কেউ সিরিয়াস বিষয়ে মজা করে, আর দোষ যেহেতু আপনার, তাই আপনাকেই পস্তাতে হবে। আমি আসি। দাঁড়ান, আমার লাস্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। বলুন। আপনি আমার ভালোবাসেন কি না? এক সময় হয়তো বাসতাম, এখন অন্যর বউকে ভালোবাসাটা বোকামি। আশা করি উত্তরটা পেয়েছেন। এই বলে মারুফ চলে গেল। রুষা চুল খামচে ধরে দেয়াল ঘেঁষে বসে পড়ল। সকালে ভোরেই আয়ান আর প্রিয়া রওনা দিল। এখন বেশ অনেকটা আলো ফুটেছে। প্রিয়া বলে উঠল, এই জায়গাটা পার হতে আর কতক্ষণ? ভালো লাগছে না আর হাঁটতে। এই তো বেশি দূরে না, সামনে তাকিয়ে দেখো নদী দেখা যাচ্ছে। প্রিয়া ঠোঁটের কোণে দেখা দিল মুচকি হাসি। আয়ান আর প্রিয়া দৌড়ে নদীর কিনারায় গেল। এত তাড়াতাড়ি নদীর দেখা পাবো ভাবতে পারিনি। বাট নদীর ওপরে যাব কি করে সেটা ভেবে দেখো। কপাল কুঁচকে চলুন বসি, ভাগ্য ভালো থাকলে একটু পর নৌকা পেয়ে যাব। এই বলে আয়ান আর প্রিয়া বসে পড়ল। শুনুন। বলো। চারিপাশে মনোযোগ সহকারে খেতে দেখতে দেখতে, রুষার কাছে একটু ফোন দেবেন, ওর সাথে একটু কথা বলতাম, আর তিশা আপুর সাথে একটু কথা বলতাম। ও তোমাকে তো বলাই হয়নি, কালকে সিম কার্ড ভেঙে ফেলে দিয়েছি যাতে জাফর শিকদার আমাদের লোকেশন না জানতে পারে। তখনই আয়ান দাঁড়িয়ে পড়লো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। দূর এই যে পিচ্ছি, এদিকে এসো। এই যে শুনতে পাচ্ছ? থেকে এক কম বয়সী ছেলে বলে উঠল, আমাদের ডাকতেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলছি। স্যার, কই যাইবেন? আমরা গঙ্গাপুর বাজারে যাব, নিয়ে যাবে? ও স্যার, আমি তো সেখানেই যাইতেছি, ওঠেন তাহলে। তারপর প্রিয়া আর আয়ান নৌকায় উঠল। প্রিয়া বলে উঠল, বাবু তোমার বয়স কত? তুমি নৌকা চালাতে পারো? আর ওই পিচ্চি মেয়েটা কে হয় তোমার? আমার বয়স 11, আর ওটা আমার বোন। আর আব্বাই মারা যাওয়ার পর থাইকা আমি সংসারের হাল ধরছি।
আয়ান আর প্রিয়া একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এইটুকু ছেলে সংসার সম্বন্ধে কতটুকুই বা জানে। আপনাদের দেখে তো মনে হইতেছে শহরের লোক। গঙ্গাপুর গ্রামে কি জন্য যাইতেছেন? ওটা আমার গ্রামের বাড়ি। আর তুমি কেন গঙ্গাপুর বাজারে যাচ্ছ? এই যে জালে মাছগুলো দেখতেছেন, এগুলো বিক্রি কইরা ছোট বোনটার জন্য জামা কিনতাম যাইতেছি। প্রিয়া অবাক চোখে তাকিয়ে আছে। এত ছোট ছেলেটি কত কিছু বোঝে। নিজের গায়ে ময়লা গেঞ্জি সেলাই করা, অথচ নিজের বোনের ইচ্ছা আবদার রাখার জন্য কত কিছুই না করছে। সত্যি ছেলেদের কোনো জবাব নেই। তারা সবার সামনে হাসি খুশি থাকলেও ভেতরে হাজার কষ্ট লুকিয়ে রেখে পরিবারের হাল ধরে, নিজেদের সময়ের সাথে মানিয়ে নেয়, পরিবারের সদস্যদের হাসি খুশি রাখার জন্য নিজের ইচ্ছা ত্যাগ করে। আচ্ছা, তারা আলাদা করে নিজের জন্য কিছু ভাবে না কখনো। এসব ভাবতেই রেহানার কথা মনে পড়ল প্রিয়ার। সব ভাইয়ের চোখের মনি তাদের বোন। এসব ভাবতে ভাবতে পারে এসে পড়ল প্রিয়া আয়ান। এসে পড়ল গঙ্গাপুর। আয়ান নৌকা থেকে নেমেই ছেলেটিকে জোর করে বাজার থেকে কিছু জামা কাপড় কিনে দিল আর হাতে কিছু টাকা ধরিয়ে দিল। ছেলেটা বেশ আত্মসম্মানী। অনেক অনুরোধে ছেলেটা এসব নিতে রাজি হলো। তারপর আয়ান আর প্রিয়া ওদের বিদায় জানিয়ে রিকশায় উঠে গ্রামের দিকে রওনা দিল। রিকশা চলছে আপন গতিতে। প্রিয়া তো বেশ খুশি। আজ নিজের ছোটবেলার গ্রামটা অনেকদিন পর আসা। এখানে রেহানের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাবতেই বুকটা হু হু করে উঠল প্রিয়ার। যেই কান্না করেই দেবে অমনি দূর থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। আরে ওটা পিয়া না? পিয়াই তো। এই পিয়া, এদিকে আয়। আর সাথে ওটা কে? রেহান ভাই নাকি? জরিনা। আর কিছু বলার আগেই আয়ান প্রিয়ার মুখ চেপে ধরেছে আর বলতে লাগলো, সরি আপু, উনি প্রিয়া নন আর আমি রেহান নই। আচ্ছা। ও তাই তো, আপনি তো রেহান নন। আর ওই মেয়েটাকে আমার পিয়ার মতো দেখতে লাগছিল। দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য। তা ঠিক আছে, এই মামা চলেন। বলতেই রিকশা চলতে লাগলো। কিছু দূর যেতেই প্রিয়ার মুখটা ছেড়ে দিল। আপনি এটা কি করলেন? কি করলাম? অনেকদিন পর ওর সাথে দেখা হলো আর আপনি আমাকে ওর সাথে দেখা করতে দিলেন না। কাজটা কিন্তু মোটেও ভালো হলো না। তুমি আমায় কাজ শেখাচ্ছ? আমি আগেই বলেছি এখানে এসে জরিনা ফরিনার সাথে দেখা করা চলবে না। ওর সাথে দেখা হলেই তো আমবাগানে চলে যাবে, লাফিয়ে বেড়াবে। ভেবেছ আমি জানি না? আর ভাবো যেই কাজটার জন্য এসেছি সেটা সাকসেস হয় কি না। ভ্রু নাচিয়ে প্রিয়া ভেঙচি কেটে চুপ করে মন খারাপ করে বসে রইল। অবশেষে রিকশা একটি পুরোনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। আয়ান রিকশার ভাড়া মিটিয়ে প্রিয়াকে নিয়ে ভেতরে গেল। বাড়ির ভেতরে যেতেই একটি মহিলা বলে উঠল, কি কারা তোমরা আর কাকে চাই? আসলে এটা আমাদের বাড়ি, আমরা এটা ভাড়া দিয়ে শহরে চলে যাই। একটা জিনিস ভুল করে ফেলে রেখে গিয়েছি, তাই ওটা নিতে আমরা এসেছি। ও আচ্ছা, তাহলে তুমি স্বপ্নের মেয়ে। আগে বলবে তো। এসো এসো, ভেতরে এসো। তোমরা বসো, আমি তোমাদের জন্য জল মিষ্টি নিয়ে আসছি। না না আন্টি, এত ব্যস্ত হতে হবে না। আর আমরা অতি প্রয়োজনীয় একটি জিনিস নিতে এসেছি। ওটা নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেতে হবে। চলো। সে কি, অনেকদিন পর এলে আর তোমরা কিছু মুখে না দিয়ে চলে যাবে? আজকে একটুও সময় নেই আন্টি, মাফ করবেন। অন্য দিন এসে বেরিয়ে যাব, প্লিজ কিছু মনে করবেন না। এবার আমরা কি ওটা খুঁজতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এসো, ভেতরে এসো। অনুমতি পেয়ে আয়ান আর প্রিয়া দ্রুত রেহানের ঘরে গেল। কিন্তু সেখানে রেহানের আলমারির বিছানা কোনো কিছুই আগের মতো নেই। সবকিছু নতুন জিনিসপত্র ঘরে। আয়ান আর প্রিয়া চোকাচুকি করে হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। আয়ান বলে উঠল, এখান থেকে ফিরে যাই, সেখানে গিয়ে নতুন করে প্রমাণ জোগাড় করতে হবে। এত কষ্ট করে এত দূর এসে আবার ফিরে যাব? আমরা কি পারবো না ওই জানোয়ারটাকে শিক্ষা দিতে? আমি কি পারবো না আমার পরিবারের মৃত্যুর বদলা নিতে? এবারও কি জাফর শিকদার জিতে যাবে? আহা, কান্না করছো কেন? অবশ্যই জাফর শিকদারের অন্যায় শাস্তি পাবে। এখন চলো তো। চলুন না। চোখ মুছে আয়ান আর প্রিয়া হতাশ হয়ে যেই চলে যাবে অমনি মহিলাটি বলে উঠল, এ কি, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? যাই হোক,
তোমরা যে জিনিসটার জন্য এসেছো সেটা পেয়েছো তো? আন্টি, ওখানে ভাইয়ার কোনো জিনিসপত্রই নেই। আচ্ছা, আমরা কিছু পুরনো জিনিসপত্র স্টোর রুমে রেখে দিয়ে নতুন জিনিসপত্র এনে বাড়িটি সাজিয়েছি। সেখানে হয়তো তোমার ভাইয়ার জিনিসপত্র পেতে পারো। মুহূর্তেই আয়ান আর প্রিয়ার চোখে আসার আলো দেখা গেল। আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো প্রিয়া, স্টোর রুমটা একবার চেক করে আসি। এই বলে আয়ান আর প্রিয়া স্টোর রুমে গেল। প্রিয়া স্টোর রুমে ঢুকেই কাশতে লাগলো অনেক ধুলাবালি জমে আছে ঘরে। নিজেদের সামনে এগিয়ে গেল আয়ান আর প্রিয়া, গিয়ে আলমারি খুলে ফেললো। আলমারিটায় মরিচা ধরে গেছে। পুরনো কাগজপত্র ফেলে হন্য হয়ে ফোন খুঁজতে লাগলো। হঠাৎ কাগজের সাথে কিছু একটা ফ্লোরে পড়ার শব্দ হলো। আয়ান প্রিয়া চোকাচুকি করে নিচে তাকালো, আর দুজনেই খুশিতে চোখ চিকচিক করে উঠল। অবশেষে পেয়েও গেল ফোনটা। আয়ান ফোনটা তুলে অন করার চেষ্টা করতে কোনো কাজ হচ্ছে না। কি হলো, ফোনটা অন হচ্ছে না কেন? শিট, অনেক দিন চার্জ না দেওয়ায় ফোন অফ হয়ে গেছে। চলো এখন এখান থেকে, যা করার এখান থেকে গিয়ে করতে হবে, চলো। এই বলে আয়ান আর প্রিয়া মহিলাটিকে বিদায় জানিয়ে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। হঠাৎ মাঝ রাস্তায় রিক্সা থেমে গেল। আয়ান সামনে তাকিয়ে দেখে পরপর 3টা গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়ানো। আয়ান কপাল কুঁচকে রিক্সা থেকে নেমে ওদিকে এগিয়ে যায়। প্রিয়াও রিক্সা থেকে নেমে যায়। এদিকে গাড়ি থেকে কালো জ্যাকেট পরা একটি লোক গাড়ি থেকে নামে, সাথে আরো কতজন লোক। এই লোকটি আর কেউ নয়, স্বয়ং জাফর শিকদার। রিক্সা চালক ভয়ে সেই জায়গা ত্যাগ করে। সেই তো আমার কাছে ধরা পড়লি। এতদিন পালিয়ে বেরিয়ে ভেবেছিস আমার হাত থেকে পার পেয়ে যাবি। ভালোই হলো। জানিস তো, একসাথে দুটো পাখি মারবো আজ। না থাকবে আমার অপকর্মের কোনো প্রমাণ, আর না থাকবি তোরা। তোকে উপরে পাঠিয়ে দেওয়ার সময় দিয়েছিলাম মাত্র 40 দিন, কিন্তু আজ 35 দিন। তোর এতই শখ 5 দিন আগে পরপারে চলে যাওয়ার? ভুরু নাচিয়ে দেখা যাবে আজকে কাকে পরপারে পাঠাই। এই তোরা দেখছিস কি, আমার সামনে এদের কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দে। এটা বলতেই কয়েকজন আয়ানের দিকে তেড়ে আসে। আয়ান প্রিয়ার হাতে ফোনটা দিয়ে চোখ দিয়ে ইশারা করে সাইডে সরে যেতে। প্রিয়া মাথা নাড়িয়ে সরে দাঁড়ায়। আয়ান রাস্তার পাশ থেকে দুটো ইট হাতে তুলে গুন্ডাদের দিকে এগিয়ে যায়। এদিকে সকাল সকাল তিশা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। রেহেনা বেগম রান্নার ঘর থেকে ছুটে চলে যায় বিষয়টি বোঝার জন্য। সাথে রুষা, মারুফ রুম থেকে বেরিয়ে আসে ভাঙচুরের আওয়াজে। এদিকে তিশার মা তিশাকে সামলানোর চেষ্টা করছে। তিশা বিড়বিড় করে বলছে, আমি আজ সব কিছু ভেঙে ফেলবো। রেহেনা বেগম দৌড়ে এসে তিশাকে থামায়। তিশা মা, কি হয়েছে তোমার? আমাকে বলো কি হয়েছে? এসব ভাঙচুর করছো কেন? দেখো না আন্টি, মা কিসব বলছে। রেহান নাকি আমার জন্য আমেরিকায় অপেক্ষা করছে। হায়ান নাকি বলেছে রেহানের সাথে আমার বিয়ে আমেরিকায় দিবে। আমি এখান থেকে কোথাও যাব না বলছি তো। আপা, আপনি ওকে মিথ্যা বলে কেন এখান থেকে নিয়ে যেতে চাইছেন? রেহান মারা গেছে, আপনি জানেন না? আপনাকে আমি আগেই বলেছি ওকে এসব ব্যাপারে জোর করবেন না। তখনই তিশা চিৎকার করে বলতে লাগলো, তোমরা সবাই মিথ্যু। আমার রেহান বেঁচে আছে, বলছি তো, আমার রেহান বেঁচে আছে। ফ্লোরে হাঁটু গেড়ে বসে। সাথে সাথে তিশা দাঁড়িয়ে যায় আর বিড়বিড় করতে থাকে, আয়ান জানে আমার রেহান কোথায় আছে। আয়ান নিশ্চয়ই জানে। মারুফ, তুমি বলেছিলে না আয়ান গঙ্গাপুর নামে একটা গ্রামে গেছে? আমি সেখানেই যাচ্ছি। আজ আমি রেহানকে খুঁজে বের করবই, আর নয়তো আজকেই আমার শেষ দিন। এই বলে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় আয়ান প্রিয়ার উদ্দেশ্যে। মারুফ, দেখো না মেয়েটা কোথায় চলে গেল। আমার আর ভালো লাগছে না এইসব। মেয়েটার আবার কোনো ক্ষতি না হয়। আন্টি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এই বলে চলে যেতে নিলে রুষা বলে উঠল, আমিও যাব। আপনার যাওয়ার দরকার নেই, আজ আপনার এঙ্গেজমেন্ট, আপনি বরং বাড়িতেই থাকুন। নাকি সেসব নিয়ে ভাবতে হবে না, আমি যাব মানে যাবই। মারুফ আর কথা বাড়ালো না। তাছাড়া কথা বাড়ানোর সময়ও নেই। বাধ্য হয়ে মারুফ রুষাকে নিয়েই রওনা দেয়। এদিকে অনেকগুলো লোক মাটিতে পড়ে কাতরাচ্ছে। মারামারির ফলে আয়ানের হাত কেটে যায়।
হাত দিয়ে গল গল করে রক্ত ঝরছে। আয়ান হাত ঝেড়ে রক্তচক্ষু নিয়ে পেছনে তাকায়। সাথে সাথে লোকগুলো ঢোক গিলে পেছনে সরে যায়। আয়ান মাটি থেকে ইট তুলে লোকটির মাথা বরাবর মারে। সাথে সাথে লোকটি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে প্রিয়া চোখ বন্ধ করে আছে, তার মনে আল্লাহকে ডাকছে। তখনই প্রিয়ার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হয়। পেছনে ফিরে দেখে জাফর শিকদার প্রিয়ার চুল ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। গাড়ির কাছে গিয়ে এসে প্রিয়ার হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছে। হাত ছাড়ুন বলছে, আমি দেব না এই ফোন। এই চুপ, ফোন তুই দিবি না, তোর ঘাট দেবে। সাথে সাথে প্রিয়া কেঁপে ওঠে। ওদিকে আয়ান প্রিয়াকে এই অবস্থায় দেখে রাগ মাথায় সরে বসে। আয়ান প্রিয়ার কাছে যেতে নিলে কতজন লোক আয়ানের চারপাশ ঘিরে ধরে। আবার আয়ানের সাথে ওদের জোর জবরদস্তি শুরু হয়। এদিকে প্রিয়া নিজেকে শক্ত করে একটা সাহস দেখিয়ে ফেলে। তুই চুপ, ছাড়বি না তাই তো? তবে এই নে। এই বলে জাফর শিকদারের হাতে কামড় দেয়। সাথে সাথে জাফর শিকদার আহ করে ওঠে। এদিকে মারামারির মাঝে আয়ান হেসে দেয়। আয়ানের এই হাসি জাফর শিকদারের রাগ আরো বাড়িয়ে দেয়। সাথে সাথে প্রিয়ার গালে চড় মেরে বসে। এটা দেখে আয়ান জোরে বলে ওঠে, কুত্তার বাচ্চা, আজ তো তুই গেলি শোরের। তখনই পেছনের গাড়ি থেকে আরো কতজন লোক গিয়ে আয়ানকে ঘিরে ফেলে। সাথে সাথে জাফর শিকদার বলে ওঠে, দেখি তুই কতজনের সাথে লড়তে পারিস। পারলে প্রিয়াকে আমার কাছ থেকে নিয়ে যা। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।